আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে এনকোর যেটা আর কি, এটার কোর্স আউটলাইনের যে সিসকোর যে সার্টিফিকেশন গাইড, সেই সার্টিফিকেশন গাইড থেকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা স্টাডি করতেছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে চ্যাপ্টার 28 যে টপিকস গুলো আছে এগুলো বোঝার চেষ্টা করবো আর কি। চ্যাপ্টার 28 এখানে আহ, যেটা চ্যাপ্টার 28 যেটা আলোচনা করা হবে, নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটির যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো আলোচনা করা হবে আর কি। হ্যাঁ, মানে প্রোগ্রামেবিলিটি বলতে এখানে এক কথায় যদি আমি বলি তাহলে এখানে আসলে অটোমেশনের যে ফোকাসিং আর কি। হ্যাঁ, বা ডেভঅপস এর যে ইন ফিউচার, নিয়ার ফিউচার ডেভঅপস এর যে ইম্পর্টেন্স যেটা বাড়বে আসলে। এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার, যেমন এখানে আমাদের এখন যেটা আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটাকে তারা এখন এক জায়গায় করে ওটাকে নিয়ে আসতেছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস ইঞ্জিনিয়ার এখানে নেটওয়ার্কের পার্সপেক্টিভে যারা কাজ করবে তারা হচ্ছে অটোমেশন রিলেটেড জিনিসগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে তাদেরকে, এবং কোর যে কনসেপ্ট গুলো আছে, কোর কনসেপ্ট গুলো তো লাগবেই আর কি। হুম, এগুলো হারাবে না। তো আমরা এখানে এই প্রোগ্রামেবিলিটি, নেটওয়ার্কের প্রোগ্রামেবিলিটি বা নেটওয়ার্ক অটোমেশনের দিকে কেন যাব আর কি। হ্যাঁ, যাওয়ার কিছু কারণ এখানে বলা হবে। যে এখন আমরা একটা নেটওয়ার্ককে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করি বা কনফিগার করি বা মেইনটেইন করি সেটা বলা হবে। তারপরে বলা হবে যে আমরা বেটার আর একটা অপশন আছে, এই অপশনে যেতে পারি আর কি, যেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন বা নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি। তারপরে এখানে যখন আমরা এই নেটওয়ার্ক অটোমেশনের কনসেপ্ট গুলো আহ, বুঝতে চেষ্টা করব, তখন এটার সাথে রিলেটেড কিছু জিনিস আমাদের এখানে আসবে, যেটাকে আমরা ওয়ান বাই ওয়ান টপিকস ওয়াইজ আমরা এগুলো আলোচনা করব। যেমন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেমন এপিআই। হ্যাঁ, এপিআই এর গল্পটা এরকম অনেকটা যে আমরা তো বাংলাদেশি আর কি। তো বাংলাদেশে এখানে বিকাশের যে ট্রানজেকশনটা হয় আর কি। হ্যাঁ, তো আপনি হচ্ছে একটা দোকানে গেছেন, দোকানে থেকে একটা হচ্ছে ড্রেস পারচেস করছেন। তো আপনি হচ্ছে বিকাশে পেমেন্ট করতেছেন, তাই না? আর বিকাশে যখন পেমেন্ট করতেছেন তখন বিকাশে আহ, তার দোকানের যে সিস্টেম বা সার্ভার, ওই সার্ভার থেকে হচ্ছে বিকাশের সার্ভারের সাথে সে ইন্টার কমিউনিকেট করে আপনার পেমেন্টটাকে সে নিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যে একটা সার্ভার আর একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, কমিউনিকেট করে যদি ভেরিফাইড হয় তাহলে আমার ট্রানজেকশনটা কমপ্লিট বলে দেখাচ্ছে স্ট্যাটাস, ওকে বলে দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। তো এপিআইটা এরকমই যে এপিআইটা করার উদ্দেশ্যটা হচ্ছে আহ, আমাদের যে সার্ভার বা অ্যাপ্লিকেশনের যে আহ, ইগুলো আর কি, আমরা এখানে বলতে পারি হচ্ছে উম, যেমন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এই বিকাশের অ্যাপ্লিকেশনের কথাই বলি। বিকাশের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে কি হতে হবে, যে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, যে এরকম একটা মানে বাংলাদেশে এনআইডি, এনআইডি লাগবে আর কি। হ্যাঁ, তাহলে এনআইডিটাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো এটা কে ভেরিফাই করবে? এনআইডি ডাটাবেস অন্য কেউ একজন মেনটেন করে, মানে অন্য একটা সার্ভার থেকে এনআইডি ডাটাবেসটা মেনটেন হয়। তো এখন বিকাশকে যদি ওই সকল ডাটা আবার ওই এনআইডি সার্ভার থেকে কপি করে বা তার কাছ থেকে নিয়ে যদি আবার নিজের সার্ভারে বসানো লাগে, তারপর ওইখান থেকে যদি ভেরিফাই করে দেওয়া লাগে, এইটা হচ্ছে কি অনেক কষ্টসাধ্য ব্যাপার আর কি। ঠিক আছে? বা হচ্ছে এনআইডি হতে পারে অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে। তাহলে এখন এনআইডি একটা অর্গানাইজেশন মেনটেন করতেছে, অথবা বার্থ সার্টিফিকেট একটা অর্গানাইজেশন মেনটেন করতেছে, বা পাসপোর্ট একটা অর্গানাইজেশন মেনটেন করতেছে। তারপরে এখন যখন আমি পেমেন্ট করতে যাচ্ছি তখন অথেন্টিকেট ইউজার, যদি আমি অথেন্টিকেট হই তাহলে ওই সার্ভার থেকে আমাকে অথেন্টিকেট করাই দিচ্ছে যে হ্যাঁ ইউ আর অথেন্টিকেট। তো এইখানে দেখা যাচ্ছে যে কি সিস্টেম টু সিস্টেম কমিউনিকেট করতেছে। হ্যাঁ, পাসপোর্ট এর সার্ভার, তারপরে হচ্ছে এখানে বিকাশের সার্ভার, বা ড্রাইভিং লাইসেন্সের জন্য যে সার্ভার আছে, বা হচ্ছে এনআইডির জন্য যে সার্ভার আছে, এগুলো কি প্যারালালি একে অপরের সাথে কমিউনিকেট করতেছে থ্রু এপিআই। যার যখন যতটুকু ডাটা প্রয়োজন হচ্ছে সেই এপিআই এর থ্রুতে ওই ডাটাটুকু নিয়ে ভেরিফাই করে তারপরে ফুল ডাটাবেস বা ফুল সার্ভারটাকে নিজের প্রিমিসেসে সেট আপ করার প্রয়োজন পড়তেছে না। একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে কমিউনিকেট করে এটাকে ডান করতেছে successfully।
তো এইটাই হচ্ছে আমাদের, আমরা এখন যদি সফটওয়্যার সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের রেসপেক্টে যদি বলি, মানে এপিআই এর ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এখনকার পার্সপেক্টিভে। এবং আপনি দেখলেন যদি আমি সবগুলোকে একটা মানে অ্যাপ্লিকেশন গুলোকে যদি আমি একটা ডেটা সেন্টারে সেট আপ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কস্টিংও, বিজনেস বিজনেস পার্সপেক্টিভে আমাদের কস্টিংও কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে অনেকটা কস্ট ইফেক্টিভ একটা সলিউশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, মানে ব্যবহার করতেছি এখন। তো এইটাই হচ্ছে আমাদের মূলত এপিআই এর কনসেপ্ট, যে এপিআইটা আসলে কি, কিভাবে কাজ করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে যেটা, যে কমান্ড লাইন ইন্টারফেস আমরা নর্মালি এই কত নেটওয়ার্কের যদি, মানে ইন্টারনেট বা নেটওয়ার্ক এটা যদি বলি আর কি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে খুব বেশি না। হয়তো আজকে হচ্ছে 2024। 2000-এর দিকেও আসলে নেটওয়ার্কটা এতটা অ্যাভেলেবল ছিল না, তাই না? বাংলাদেশের রেসপেক্টে বলতেছি, 2000-এর দিকে এতটা অ্যাভেলেবল ছিল না। তাহলে আজ থেকে হচ্ছে, আজকে যদি 2024 হয়, তাহলে 24 বছর হুম, বাংলাদেশের পার্সপেক্টিভে। তো এই সময়টুকুতে আমরা যেটা করছি সেটা হচ্ছে সিএলআই এর মাধ্যমে আসলে সবকিছু মেনটেন করছি, কনফিগারেশন অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলি আর কি, ডিভাইস পার্সপেক্টিভে। হুম, পুরোটাই হচ্ছে সিএলআই কমান্ডের মাধ্যমে আসলে এটা মেইনটেইন হচ্ছে আর কি। হুম, কিন্তু এখন ইন্টারনেট, ইনকামিং ডিভাইস বাড়ছে। তো ইনকাম দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক ডিভাইস বাড়ার কারণে দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটরকে অনেকগুলো কাজ করতে হচ্ছে। তো এই এই জায়গায় যদি দেখা যাচ্ছে আমরা যদি একটু অটোমেশনের ফ্লেভার নিতে পারি, যেমন আমার হচ্ছে 10টা ডিভাইস কনফিগার করতে হবে, নির্দিষ্ট একটা সিনট্যাক্স 10টা ডিভাইসে দিতে হবে, বা 1000টা ডিভাইসে নির্দিষ্ট একটা সিনট্যাক্স বা কনফিগারেশন আমাকে দিতে হবে। লাইক হতে পারে যে আমি একই ভ্যান্ডরের ডিভাইস ব্যবহার করতেছি, আমার হচ্ছে 1 বছর আগে হচ্ছে এর আইওএস বা সফটওয়্যার ভার্সন হচ্ছে আমি ব্যবহার করতাম এক্স ওয়াই জে, লাইক হচ্ছে 1.0। এখন ওইটা সফটওয়্যার ভার্সন আপগ্রেড হয়ে 2.0 আমাকে আপগ্রেড করতে হবে সবগুলো ডিভাইসে। তাহলে আমাকে কি করতে হবে, সিঙ্গেল একটা একটা ডিভাইসে ঢুকে ঢুকে আমাকে এই আপগ্রেডেশন প্রসেসটা কি করতে হবে, শিডিউল করতে হবে। আবার এটাকে যদি আমি অটোমেশনের রেসপেক্টে দেই, যে অটোমেশনে আমি একটা অটোমেশন সার্ভার থাকবে, সেখান থেকে আমি স্ক্রিপ্ট রেডি করে জাস্ট হচ্ছে আমি আম, যে নেটওয়ার্ক ডিভাইস গুলো থাকবে, ওই নেটওয়ার্ক ডিভাইস গুলোকে একটা মানে একটা সার্টেন টাইম পর পর আমি এগুলোকে আপডেট করে দিব। হ্যাঁ, তো এইগুলো দেখা যাচ্ছে যে অনেকগুলো জিনিসই আছে, যে যেটা কিনা কমান্ড লাইন ইন্টারফেস থেকে আমরা যদি অটোমেশনে যাই, তাহলে অনেকগুলো কাজ অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, অথবা আরেকটা জিনিস আমরা যদি বলি, যে ডিভাইসের কনফিগারেশন। এখন ডে ওয়ান যখন আমরা একটা ডিভাইস সেট আপ করি, তো 6 মাস পরে ডিভাইসের কনফিগারেশন কিন্তু অনেক চেঞ্জ হয়। তাহলে এই চেঞ্জ কনফিগারেশন কিন্তু একটা মানুষের পক্ষে মনে রাখা পসিবল না। আমাদের কি করতে হয়, এই কনফিগারেশনটাকে ব্যাকআপ করতে হয়। হ্যাঁ, আবার যখন কোনো ইনসিডেন্ট হয় বা ফল্ট হয় ডিভাইসে, তখন ওই কনফিগারেশন নিউ ডিভাইসে আবার রিস্টোর করতে হয়। তাহলে এই যে ডিভাইস এর ব্যাকআপ কনফিগারেশন, মানে কনফিগারেশন ব্যাকআপ রাখার যে ওয়ে আউট, আর নাম্বার অফ ডিভাইস যদি অনেক বেশি হয়, তাহলে আমাকে কি করতে হয়, একটা সার্টেন টাইম পর পরে আমাদের এই ডিভাইসের ব্যাকআপের চিন্তা করতে হয় আর কি। হ্যাঁ, তো এইগুলো একটা কারণ। আর আমরা যদি কমান্ড লাইনে কোনো ডিভাইস কনফিগার করি, মাল্টিপল ডিভাইস যখন কনফিগার করি, দেখা যাচ্ছে যে অনেক হিউম্যান মিসকনফিগারেশন হয় আর কি। হ্যাঁ, আর এই মিসকনফিগারেশনের জন্য যেটা হয়, যে দেখা যাচ্ছে সার্টেন টাইম নেটওয়ার্কটা ডাউন থাকে, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কাস্টমার ইম্প্যাক্ট হয় আর কি। তো এই ধরনের কিছু সুবিধা অসুবিধা আছে। আবার এই কমান্ড লাইন যে আবার সবই অসুবিধা তা না, ঠিক আছে? সবই, যেমন একটা কমান্ড লাইনে যদি একটা এক্সপার্ট গাই যদি এগুলোকে হ্যান্ডেল করে, তাহলে দেখা যাচ্ছে তার এররের পরিমাণটাও কম হবে, এবং যতটুকু দরকার ততটুকু সে অ্যাপ্লাই করতে পারবে, আপগ্রেড করতে পারবে। তো এটা আমরা দেখবো যে সিএলআই কমান্ড এবং আমাদের কি কি ড্রব্যাক আছে সিএলআই কমান্ডে। হ্যাঁ, এবং এটার রেসপেক্টে যদি আমরা অটোমেশন বা প্রোগ্রামেবিলিটি কনসেপ্টে যাই, তাহলে ওটাতে আমাদের কি কি সুবিধা পাবো। তো যখন আমরা এই অটোমেশনের কথা বলছি, এপিআই এর কথা বলছি, তখন কি করতে হবে, যে আমাদের এই যে সিস্টেম টু সিস্টেম যে কমিউনিকেট করতেছে, হ্যাঁ,
তো এই কমিউনিকেশনের জন্য আমাদের তো একটা নির্দিষ্ট ডেটা মডেল আমাদের ব্যবহার করতে হয়। সেটা হতে পারে যে আমাদের ডেটা মডেলের ক্ষেত্রে সেটা এক্সএমএল হতে পারে অথবা জেসন হতে পারে। হ্যাঁ, আমি এটা পাইথনের রেসপেক্টে বলতেছি। তো এই ডেটাগুলো এই এক্সএমএল বা জেসন, জেসন স্পেশালি জেসন, জেসন খুবই হচ্ছে পপুলার জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো জেসনে যখন আমরা ডাটা পাস করি ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিন, এই জেসনের এই ফরম্যাটটা, যে একটা অ্যাপ্লিকেশন আপনি বিভিন্ন প্রোগ্রামিং, ব্যাকএন্ড প্রোগ্রামিংটা বিভিন্ন হতে পারে। যেমন একটা অ্যাপ্লিকেশন একজন ডেভেলপ করছে হচ্ছে জাভা দিয়ে, আরেকজন ডেভেলপ করছে পিএইচপি দিয়ে, আরেকজন ডেভেলপ করছে পাইথন দিয়ে, আরেকজন ডেভেলপ করছে সি শার্প দিয়ে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এই আমাদের দেখা যাচ্ছে কি প্রোগ্রামিং কনটেক্সটটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যখন টক করতে হবে, মানে কথা বলতে হবে, তার থ্রোতে এপিআই থ্রোতে কথা বলতে হবে, তো একটা কমন একটা প্ল্যাটফর্ম আমার দরকার। হ্যাঁ, একটা কমন ডাটা মডেল দরকার, যে ডাটা মডেলে সবাই কমিউনিকেট করতে পারবে। এই জন্য আমাদের যে ডাটা মডেলের কথা বলা হচ্ছে এক্সএমএল বা জেসন, জেসনটা আমি যেটা বললাম সবচেয়ে পপুলার। এবং এই জেসন ব্যাকএন্ড প্রোগ্রামিং যেটাই হোক না কেন, তো এদের সাথে জেসন দিয়ে আমরা কি করতে পারি, কমিউনিকেট করতে পারি আর কি। আচ্ছা, সেটা আমরা দেখবো যে কি কি আছে এখানে। সিসকো ডেভনেট, সিসকো ডেভনেট হচ্ছে এটা এটা আলাদা একটা সার্টিফিকেশন কোর্স আর কি। এবং এখানে ডেভনেটের ভিতরে আহ, আমাদের যে জিনিসগুলো আমরা বললাম আর কি, এই জিনিসগুলো আসলে অ্যাপ্লাই করা হয় আর কি। তারপরে গিট হাব, গিট হাব হচ্ছে একটা বলতে পারি একটা কমিউনিটি। হ্যাঁ, একটা কমিউনিটি অথবা হচ্ছে সোশিয়াল প্ল্যাটফর্ম। হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা প্রোগ্রামার অথবা হচ্ছে ডেভেলপার অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমরা কি করতে পারি, ওখানে আমাদের যে একটা প্রজেক্ট শেয়ার করতে পারি। হুম, এবং ওই প্রজেক্ট দেখা যাচ্ছে অন্য কেউ এটা দেখতে পারে। হ্যাঁ, ওটাকে আপডেট করতে পারি, ওটাকে বা অটোমেশনের আওতায় নিয়ে আসা যায়। হ্যাঁ, এটা হচ্ছে গিটহাব। গিটহাব নিয়ে আমরা দেখবো গিটহাবে অ্যাকাউন্ট যদি কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট আপলোড করতে হয়, এই জিনিসগুলো আমরা। আর বেসিক পাইথন কম্পোনেন্টস অ্যান্ড স্ক্রিপ্ট, এখানে মানে পাইথনের তো যে অনেক বড় আর কি। উম, এখানে বেসিক পাইথন এবং পাইথন দিয়ে হচ্ছে আমরা নেটওয়ার্ক অটোমেশন, এই জিনিসটা অনেক মানে এটা এটা একটা হিউজ সিলেবাস আর কি। দেখা যাচ্ছে 15-20টা ক্লাস এই বেসিক পাইথন এবং হচ্ছে পাইথন দিয়ে হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন দিয়ে নেওয়া সম্ভব আর কি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখবো বেসিক পাইথন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিব, যে পাইথন হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিভাবে আমরা এটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে ভ্যারিয়েবল ডিফাইন করতে হয় বা ফাংশন ডিফাইন করতে হয়, বা বেসিক যে এগুলো আছে, হ্যাঁ, ওই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে আর কি। সেপারেট কোর্স আছে পাইথনের ক্ষেত্রে, যদি পাইথন নিয়ে কারো একেবারে ভালো মতো ইন্টারেস্ট থাকে যে পাইথন আমি শিখবো, হুম, সেক্ষেত্রে ওটাতে আপনি এনরোল করতে পারেন। তো আমরা যাই একটু। প্রথমে আমরা যেটা আমরা বলতেছিলাম কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস যেটা বলা হচ্ছে এখানে, যেমন বলছে 30 বছর ধরে এই কমান্ড লাইন ইন্টারফেসই আসলে ই করতেছে। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে যে কমান্ড লাইন ইন্টারফেসে হচ্ছে কি হতে পারে, যে উম, যাকে দিয়ে কাজ করাবেন আর কি, যেটা অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তো সেখানে কি হতে পারে যে মিসকনফিগারেশন, এটা একটা ব্যাপার। হ্যাঁ, মিসকনফিগার বড় একটা নেটওয়ার্কের ক্ষেত্রে একটা মিসকনফিগারেশন দেখা যাচ্ছে যে একটা ইন্টারাপশন তৈরি করে আর কি। হুম, এটা একটা বিষয় আছে। তারপরে হচ্ছে হুম, যে মানুষের কারণে হচ্ছে মেজরিটি আউটেজ গুলো হয়। হ্যাঁ, মানে অটোমেটিক্যালি খুব কমই। এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেহেতু একটা হিউম্যান এই কাজগুলো করে, সেই ক্ষেত্রে যে অসুবিধাগুলো থাকে সেগুলো এখানে বলা হয়েছে, সুবিধা এবং অসুবিধা। এখানে আমরা সুন্দর করে আমরা একটা চার্ট বা টেবিল করে দেওয়া আছে। সিএলআই প্রস এন্ড কনস, সুবিধা এবং অসুবিধা সিএলআই। যেমন সিএলআই এর সুবিধা হচ্ছে ওয়েল নোন এবং ডকুমেন্টেড, যে এটার আমরা হচ্ছে যদি আমরা তো সিসকোর রেসপেক্টে দেখতেছি, সিসকো আইওএস অথবা আইওএস এক্স অথবা আইওএস এক্স একটা ডিভাইস আমি কনফিগার করতে চাই, তার একটা ম্যানুয়াল আছে ডকুমেন্টেড আর কি। হ্যাঁ, ওইখান থেকে দেখে দেখে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কি করতে পারি, কনফিগার করে নিতে পারি।
ডিফিকাল্ট টু স্কেল, স্কেলেবিলিটির ব্যাপার এখানে নাই, সম্পূর্ণ ম্যানুয়াল, এখানে স্কেলেবিলিটির কোনো বিষয় নেই। হ্যাঁ, কমনলি ইউজড মেথড, লার্জ নাম্বার অফ কমান্ডস, মানে এখানে কমান্ডের পরিমাণ অনেক বেশি মনে রাখতে হয় আর কি, এটা হচ্ছে একটা বিষয়। আর কমান্ডস ক্যান বি স্ক্রিপ্টেড, কমান্ডস আবার কি করা যায়, স্ক্রিপ্ট করা যায়। হ্যাঁ, আমি একটা ডিভাইস কনফিগার করব, ওই ডিভাইসে কি কি কনফিগার করব, আমি প্রোটোকল কনফিগার করব, তারপরে হচ্ছে বেসিক কনফিগারেশন গুলো করব। হ্যাঁ, তো ওই স্টেপ ওয়াইজ যদি আমি একটা ডিভাইসের ক্ষেত্রে একটা টেমপ্লেট তৈরি করে নিতে পারি নোটপ্যাডে, তো ওইটাকে কপি করে আমি পেস্ট করে নিতে পারি। হ্যাঁ, এইভাবে আমি স্ক্রিপ্ট ওয়াইজও করতে পারি। তো এই স্ক্রিপ্ট করতে গেলে আমাদের আইওএস কমান্ড সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হয়। সিনট্যাক্স হেল্প অ্যাভেলেবল অন ইস কমান্ড, প্রতিটা সিনট্যাক্সেরই আপনি হচ্ছে মানে হেল্প পাওয়া যায় আর কি এখানে। এক্সিকিউটিং কমান্ডস ক্যান বি স্লো। আর কানেকশন টু সিএলআই ক্যান বি এনক্রিপ্টেড ইউজিং এসএসএইচ, এসএসএইচ এর মাধ্যমে আমরা নরমালি সিএলআই দিয়ে নেটওয়ার্ক ডিভাইস গুলো কনফিগার করি আর কি। তো এটা হচ্ছে সিকিউর, এটা বলা হচ্ছে নট ইনটুইটিভ। ক্যান এক্সিকিউট অনলি ওয়ান কমান্ড এট এ টাইম, এটা একটা ব্যাপার আছে। তো আমরা এই একটা কমান্ড এট এ টাইম আমরা কনফিগার করি কখন, যখন আমরা টাইপ করি। বাট আমরা যখন একটা নোটপ্যাডে আমরা যতটুকু বা যা যা কমান্ড আমরা অ্যাপ্লাই করব পুরোটা লিখে নিয়ে তারপরে কপি পেস্ট করে মাল্টিপল কমান্ড আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এট এ টাইম। সেল এন্ড কমান্ডস ক্যান চেঞ্জ বিটুইন সফটওয়্যার ভার্সন এন্ড প্ল্যাটফর্ম। এখানে আরেকটা জিনিস হচ্ছে সিএলএ এর যে কমান্ড গুলো, যেমন আমি যদি সিসকোর কথাই বলি, সিসকোর ক্ষেত্রে আইওএস, তারপরে হচ্ছে আইওএস এক্সি, মানে সফটওয়্যার ভার্সন আর কি। হ্যাঁ, তারপর আইওএস এক্সআর, তারপর এদিকে আছে নেক্সাস ওএস, এখানে চারটা। আবার যদি ফায়ারওয়ালের ক্ষেত্রে বলি, সেটা আরো ডিফারেন্ট ইয়া আছে, আমি এদিকেই থাকলাম আর কি। তো এই চারটা সম্পর্কে আমার হচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মেরই আলাদা আলাদা সিনটেক্স, কিছু কিছু আবার কি আছে সেপারেট সিনটেক্স, যে দেখা যাচ্ছে আইওএস এক্সআর এর যে সিনটেক্স আইওএস এক্সি অথবা নেক্সাস ওএস এর ওই সিনটেক্স না, ডিফারেন্ট সিনটেক্স। তো মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে, হ্যাঁ, প্রতিটা কমান্ড বা সিনট্যাক্স সম্পর্কে। ইউজিং দ্য সিএলআই ক্যান পোজ এ সিকিউরিটি থ্রেট ইফ ইউজিং টেলনেট, আমরা যদি টেলনেট ব্যবহার করি সেটা অটোমেশনের রেসপেক্ট করলেও একই হবে, এবং আমরা যদি ম্যানুয়ালি করি সেটা একই হবে, এটা আসলে দুইটার ক্ষেত্রেই সমান। তো এইখানে আমাদের সিএলআই কমান্ডের ইয়াটা যেটা আর কি, দুর্বলতা যেটা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা সেটা হচ্ছে হিউম্যান যেহেতু করে স্ট্যাটিক্যালি, এটা মিসকনফিগারেশনের কারণে যে আউটেজ গুলো হয়, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয়টা হচ্ছে যেহেতু হিউম্যান করে, একটা মানে ইমার্জেন্সি আমার প্রয়োজন, আমাকে মানে এই টাস্কটা এখনই করতে হবে। এখন যদি দেখা যাচ্ছে যে সে যদি অ্যাবসেন্ট থাকে, তার জন্য ওয়েট করতে হবে, একটা সময় লাগে। একটা সময় লাগে। আর যদি এরকম হয় যে আমার একটা সিঙ্গেল উইন্ডো আছে, তো সিঙ্গেল উইন্ডোতে আমরা ব্যাক এন্ড নেটওয়ার্ক ডিভাইস গুলো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে কমিউনিকেট করবে, আমরা জাস্ট একটা গ্রাফিক্যাল উইন্ডো ব্যবহার করব, যেখান থেকে আসলে কমান্ড গুলো হচ্ছে এক্সিকিউট হবে বা কমান্ড প্রেস করা হবে আর কি। এরকম হইলে কি হয়, দেখা যাচ্ছে যে উম, একজন দক্ষ, মোটামুটি একটা মিডিয়াম বা জুনিয়র লেভেলের পোলাপান দিয়ে হচ্ছে এই কাজগুলো আমরা করে নিতে পারি আর কি। হ্যাঁ, এটা একটা সুবিধা। যেটা বলছিলাম অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। তো এপিআইটা হচ্ছে আমাদের এইচডিএন এর যে কনসেপ্টটা ছিল, এইচডিএন এর কনসেপ্ট হচ্ছে এইচডিএন এ কি থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, এবং এই কন্ট্রোলারটা মূলত আমরা অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলোকে কি করব, মেইনটেইন করব। এটা আর থ্রুতে, কন্ট্রোলারের থ্রুতে, যেটাকে আমরা কি বলতেছিলাম, অ্যাপ্লিকেশন পার্টটাকে আমরা বলতেছিলাম নট বাউন্ড এপিআই, আর নেটওয়ার্ক ডিভাইসের যে পার্টটা থাকবে এই পার্টটাকে আমরা বলতেছিলাম সাউথ বাউন্ড এপিআই। এটা এসডিএন এর কনসেপ্ট, এবং এসডিএন এ এই দুইটা ভাগ, মানে তিনটা ভাগে ভাগ করা হয় আর কি। তো আমরা যখন কোনো কমান্ড সিনট্যাক্স কন্ট্রোলারের থ্রুতে কোনো নেটওয়ার্ক ডিভাইসে পুশ করব, তখন এই কন্ট্রোলার এই অ্যাপ্লিকেশনে হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনে একটা ইউজার লগ ইন করবে, লগ ইন করার পরে যেমন আমি বলি সিসকো ডিএনএস সেন্টার। হ্যাঁ, সিসকো ডিএনএস সেন্টারে হচ্ছে ইউজার লগ ইন করবে, লগ ইন করে তার কমান্ড গুলো সে মানে ওখানে কমান্ড গুলো তো না, ওখানে দেখা যাচ্ছে গ্রাফিক্যাল উইন্ডোতে সে হচ্ছে কিছু টাস্ক দিয়ে দিবে, ওই টাস্ক গুলো নেটওয়ার্ক ডিভাইসে এক্সিকিউট হবে সিম্পলি।
এবং অ্যাট এ টাইম আমি যদি মাল্টিপল ডিভাইস দিই, মাল্টিপল ডিভাইসে অ্যাট এ টাইম একই ধরনের টাস্ক এক্সিকিউট হবে। এইটা হচ্ছে সুবিধা। তাহলে এখানে নর্থ বাউন্ড এপিআই যেটা হচ্ছে আমরা সফটওয়্যারের অংশটুকু, আর সাউথ বাউন্ড এপিআই যেটা, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস যেটাতে আমরা আসলে অ্যাপ্লিকেশনের থ্রুতে কন্ট্রোলারের মাধ্যমে কনফিগারেশন পুশ করব। এখন এপিআই এর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, যেটাকে আমরা বলি হচ্ছে রেস্ট এপিআই। রেস্ট এপিআই হচ্ছে মূলত এখানে এইচটিটিপি এর থ্রুতে বা এইচটিটিপি মেথডে কমিউনিকেট করে। তো এইচটিটিপি মেথডে যখন কমিউনিকেট করে, এখানে আমাদের এইচটিটিপি যে ফাংশন গুলো আছে, নর্মালি আমরা যদি একটা ডেটাবেজ চিন্তা করি, ডেটাবেজে একটা এন্ট্রি আমি দিব, তাহলে কি করতে হয়? ডেটাবেজে একটা এন্ট্রি ক্রিয়েট করতে হয়। তারপরে কি করতে হয়? আমি দেখতে চাই, যদি দেখতে চাই তাহলে কি ভিউ, আমি দেখতে চাই আর কি। আবার যদি ডিলিট করতে চাই, আবার কি করতে চাই? আপডেট করতে চাই। এই চারটা টাস্ক মূলত একটা ডাটাবেজের রেসপেক্টে আমরা করে থাকি। তো এইচটিটিপি ফাংশনে এইখানে আমরা যখন এপিআই ব্যবহার করব, এপিআই এর থ্রুতেও এই কাজগুলোই মূলত করা হয়। যেমন হচ্ছে গেট। গেট মানে হচ্ছে এইচটিটিপি যেটা আমরা বলতেছি, সেটা হচ্ছে গেট মেথডে সে কমিউনিকেট করে। গেট মানে হচ্ছে আমরা যখন একটা কিছু সার্চ করি, যেমন গুগল, গুগল.com, আমি এখানে একটা কিছু সার্চ করলাম, সিসকো ডেভনেট, হ্যাঁ, একটা কিছু সার্চ করলাম। এখানে দেখেন, এই যে আমি যে যে অংশটুকু সার্চ করছি না, এই যে কোয়েরি দেখেন, হ্যাঁ, কিউ ইকুয়াল টু সিসকো প্লাস টাইপনেট, এটাকে সার্চ করে সে এখানে নিয়ে আসছে। তার মানে হচ্ছে এখানে আমি ইউআরএল এ আমি যেটা সার্চ করছি সেটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে গেট মেথড। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে গেট মেথড। আর যেটা আমরা দেখতে পাই না ইউআরএল এ, কিন্তু আমি হচ্ছে কমান্ডে এক্সিকিউট করছি, সেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মেথড আর কি। হ্যাঁ, এইচটিটিপির ক্ষেত্রে। তো এইচটিটিপির ক্ষেত্রে যখন আমরা গেট মেথডে কমিউনিকেট করব, এটার মানে হচ্ছে রিকোয়েস্ট ডাটা ফ্রম এ ডেস্টিনেশন। রিকোয়েস্ট ডাটা ফ্রম এ ডেস্টিনেশন, এটার কি কাজ? এটা হচ্ছে ভিউইং এ ওয়েবসাইট, মানে এটা অনলি দেখার জন্য। গেট মানে হচ্ছে শো, অনলি শো। যেমন আমরা একটা ডিভাইসে যখন কনফিগার করতে যাই রাউটার, তো আমরা কি করতে পারি? যে শো কমান্ড দিয়ে দেখতে পারি এটা একটা অংশ, আর একটা অংশ কনফিগারেশন মোডে গিয়ে কনফিগার করতে পারি। তো এখানে গেট মিনস হচ্ছে শো, মানে কোনো কনফিগারেশন দেখার জন্য। পোস্ট, পোস্ট মানে হচ্ছে কোনো কিছু সাবমিট করা বা কোনো কিছু ক্রিয়েট করা, কোনো কিছু কনফিগার করা আর কি। হ্যাঁ, পোস্ট মেথড, এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মেথড। কোনো কিছু যদি কনফিগারেশন আমি আমার রাউটারে যদি প্লেস করতে চাই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডে এটাকে আমাকে প্লেস করতে হবে। পুট মেথড, পুট মানে হচ্ছে কোনো একটা আহ, হুম, মনে করেন একটা আপনি বিজিপি কনফিগার করছেন। বিজিপি কনফিগার করার পরে দেখা যাচ্ছে যে যে নেইবারটা আপনি এখন কনফিগার করছেন, ওই কাস্টমারটা চলে গেছে, নতুন আর একটা কাস্টমার আসছে। তো আপনি কি চাচ্ছেন? যে ওই কাস্টমারের আগের আইপিটাই রিপ্লেস করে নতুন কাস্টমারের জন্য আপনি সেট করতে চাচ্ছেন, যেটাকে আমরা বলি হচ্ছে রিপ্লেস। হ্যাঁ, পুট পুট মেথড। হ্যাঁ, পুট মেথড। তারপর হচ্ছে প্যাস মেথড। প্যাস মানে হচ্ছে অ্যাপেন্ডস ডাটা টু এ স্পেসিফিক ডেস্টিনেশন। যেমন হতে পারে যে আপনি হচ্ছে এনটিভি সার্ভার অ্যাড করতেছেন, পোর্টটাকে আমরা বলতে পারি কি, আপডেটও বলতে পারি। হ্যাঁ, আপডেটিং। আর ডিলিট মানে তো আমরা বুঝতেছি কোনো কনফিগারেশন যদি আমরা ডিলিট করতে চাই এপিআই এর থ্রুতে আর কি। হ্যাঁ, আমরা নর্মালি তো ডিলিট করি আর কি, এপিআই এর থ্রুতে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট, এটা এটা ব্যবহার করি। এখন আমরা যেটা ক্লাস করতেছি সেটা হচ্ছে মাল্টিপল টপিকস আর কি। হ্যাঁ, আমরা এখানে ক্লাস করতেছি আর কি নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি কনসেপ্ট নিয়ে। তো নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি কনসেপ্টে প্রথমে আমরা সিএলআই যেটা ব্যবহার করি, আমরা সিএলআই এর কিছু ড্রব্যাকস আছে যেটা আমরা দেখছি। তো সিএলআই থেকে এখন আমরা অনেকেই চলে আসতেছি অটোমেশনে, নেটওয়ার্ক অটোমেশনে চলে আসতেছি। এখন নেটওয়ার্ক অটোমেশনে যখন চলে আসব, তখন কি হবে যে এই যে এসডিএন এর যে কনসেপ্ট, হ্যাঁ, কন্ট্রোলারের থ্রুতে আমাদের অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক ডিভাইসের সাথে কমিউনিকেট করবে। কার থ্রুতে কমিউনিকেট করবে? এপিআই থ্রুতে কমিউনিকেট করবে। এখন এপিআই কিভাবে কাজ করে? হ্যাঁ, এপিআই এর ফাংশন গুলো বোঝার চেষ্টা করতেছি। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া, ক্লিয়ার।
তো এখানে এপিআই যে এপিআই হচ্ছে কি এইচটিটিপি থ্রুতে কমিউনিকেট করবে। যেমন আমরা যখন সিএলআই একটা ডিভাইস কনফিগার করি, আমরা এসএসএইচ করে লগ ইন করলাম, এসএসএইচ করে লগ ইন করে তারপরে হচ্ছে কমান্ড প্লেস করলাম, তারপরে একটা আউটপুট আসলো, কমান্ড প্লেস করলাম, তারপর আর একটা আউটপুট আসলো, এরকম আর কি। তো আমরা যখন একটা গ্রাফিক্যাল, এইচটিটিপি মিনস মানে তো ওয়েবসাইট বা গ্রাফিক্যাল একটা উইন্ডো আর কি, হ্যাঁ, গ্রাফিক্যাল একটা উইন্ডো থেকে আমি যখন কোনো ডেটা আমার ডিভাইসে দিতে যাব, বা কোনো কনফিগারেশন বা কোনো কিছু যদি সেট করতে চাই, তখন আমাদের এইচটিটিপি ফাংশন গুলো, এই ফাংশন গুলো আমরা অ্যাভেলেবল পাবো আর কি। যেটাকে আমরা ডেটাবেজের রেসপেক্টে আসলে ক্রুড ফাংশন বলে থাকি। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সি হচ্ছে ক্রিয়েট, আর হচ্ছে রিড, ইউ হচ্ছে আপডেট, আর ডি হচ্ছে ডিলিট। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই চারটা কাজ। এটা বেসিক্যালি হচ্ছে এসকিউএল ডাটাবেজের রেসপেক্টে এই চারটা কাজ করা হয় আর কি। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এপিআই থ্রুতে আমরা আসলে এই চারটা কাজই করব। হ্যাঁ, আচ্ছা। কারণ এপিআইটাকে বোঝার জন্য আমরা আম, একটা সফটওয়্যার এখানে আমরা ব্যবহার করব, যেটার নাম হচ্ছে পোস্টম্যান। ঠিক আছে। আচ্ছা, এপিআই টেস্ট করার জন্য আমরা এখানে আম, আরো সফটওয়্যার আছে। পোস্টম্যান হচ্ছে সবচেয়ে পপুলার আর কি। হ্যাঁ, আপনারা, এটা হচ্ছে ফ্রি আর কি। হ্যাঁ, পোস্টম্যান, এটা পোস্টম্যান, আমার এখানে ইনস্টল করাই আছে। পোস্টম্যান ডাউনলোড, এটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এটা এপিআই চেকিং এর জন্য আমরা ব্যবহার করবো মূলত। আচ্ছা, তাহলে আমরা এখানে পোস্টম্যান ইউএসটি, এরকম একটা উইন্ডো পাবো আমরা। পোস্টম্যান ইনস্টল করার পরে এরকম একটা উইন্ডো আসবে। মূলত হচ্ছে এখানে মেথড গুলো থাকবে, যে গেট বা যে মেথড গুলো আমরা বললাম আর কি, বা ফাংশন বলতে পারি। তারপর এখানে মাল্টিপল ট্যাব থাকবে, অথরাইজেশন, হেডার্স, বডি, এরকম একটা উইন্ডো। যেমন এখানে হচ্ছে কি দেওয়া আছে, পোস্ট। এখানে যদি আমরা ড্রপ ডাউনে যাই, তাহলে এই যে দেখেন গেট মেথড, পোস্ট মেথড, পুট, প্যাস, ডিলিট, এই কয়টাই আমরা বললাম আর কি। হ্যাঁ, পোস্ট মানে হচ্ছে কোনো ডেটা ইনপুট হিসেবে দেওয়া, কোনো ডেটা ইনপুট হিসেবে দেওয়া, এটাকে আমরা পোস্ট মেথডে সেট। আচ্ছা, যাও, এই হচ্ছে উইন্ডো পোস্টম্যান। আমরা পোস্টম্যানের অপারেশন গুলো দেখবো ওয়ান বাই ওয়ান। এইখানে এক্সাম্পলে যেটা দেওয়া আছে বই, এক্সাম্পলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ডেভনেটের একটা ইউআরএল সিস্টেম। তো কাজ করবে কিনা not sure। আমি ইভিএনজি রেসপেক্টে আমি দেখাই। এই হচ্ছে ইউআরএল, ওরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। ডাটা ফরম্যাট, যেটাকে আমরা বললাম যে এক্সএমএল অথবা জেসন আর কি। এক্সএমএল মিনস হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেটা হচ্ছে এক্সএমএল এ অনেকটা আমরা ওই যে এইচটিএমএল এর যে কোড পড়ছি না, ওই এইচটিএমএল এর কোডের মতো করে লিখতে হয় এক্সএমএল। হ্যাঁ, আর যদি হচ্ছে জ্যাসন হয়, এটা হচ্ছে লিস্ট অথবা ডিকশনারি অনুযায়ী এখানে লিখতে হয়। সেটার ফরম্যাটটা আমি এখানে দেখাচ্ছি, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। যেমন এটা হচ্ছে এক্সএমএল, এই ফরম্যাটে লিখতে হয়, আর জেসনটাকে এইভাবে লিখতে হয়, জেসন কোড স্নিপেট। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটা ডিভাইসে লগ ইন করতে চাই, তাহলে আমার কি কি লাগবে, ইউজার নেম, তো এখানে ইউজার নেম দিব। তারপরে হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিব।
তারপর যে ডিভাইসে লগ ইন করবো তার আইপি লাগবে, আইপি, তারপর আইপি অ্যাড্রেস দিলাম। তারপরে হচ্ছে আহ, কোন মেথডে আমি ডিভাইসে লগ ইন করবো, মানে টেলনেট না এসএসএইচ। হ্যাঁ, তো ওইটা বললাম এখানে এসএসএইচ। এসএসএইচ এর যদি ডিফল্ট পোর্ট না ডিফারেন্ট পোর্ট যদি হয় সেটা আমি এখানে বললাম। এটা হচ্ছে আমাদের কি ডাটা। এই ডাটাটাকে নিয়ে সে হচ্ছে আমরা যে পাইথনের যে প্রোগ্রামিং স্ক্রিপ্ট থাকবে সেখানে আদার্স কিছু মেথড আছে, ওই মেথডের মাধ্যমে আমরা ডিভাইসে রিমোটলি লগ ইন করতে পারবো আর কি। এখানে আবার যখন আমরা সাকসেসফুলি কমিউনিকেট করতে পারবো, আমরা যদি এপিআই এর থ্রুতে সাকসেসফুলি যদি কমিউনিকেট করতে পারি, তাহলে 200 কোড যখন আমরা পাবো তখন দিস ইজ ওকে। হ্যাঁ, ইউজিং গেট অর পোস্ট টু এক্সচেঞ্জ ডাটা উইথ অ্যান এপিআই। এটা গেটও হতে পারে, পোস্ট হতে পারে। যদি আমরা 200 কোড রিসিভ করি তাহলে বুঝবো যে ইটস ওয়ার্কিং। যেমন এখানে আমরা ইভিএনজি অন করছি, আমার ইভিএনজির আইপি হচ্ছে 147। আমরা ইভিএনজিতে এখানে লগ ইন আছে 147। ওকে, এখন আমি পোস্টম্যানে আসলাম। পোস্টম্যানে আমি পোস্টম্যান লগ ইন ইভিএনজি, পোস্টম্যান দিয়ে আমি ইভিএনজি তে লগ ইন করতেছি। হ্যাঁ, এবং ইভিএনজি তে এখানে দেখেন আমি দিছি ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমি কোথায় দিছি, ইউআরএল এ আমি এই কিটা দিছি, ইউআরএল এ এটা দিছি এপিআই অথেন্টিকেশন লগ ইন। তারপর এখানে বডির ভিতরে আমি বলছি অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড যেটা আমি ব্যবহার করতেছি ইভিএনজির ক্ষেত্রে। এবং এইচটিএমএল, মানে যে এইচটিএমএল এর এখানে দুইটা অপশন আছে। আমরা যখন লগ ইন করতে যাই তখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নেটিভ কনসোল আর HTML5 কনসোল। একটা নেটিভ কনসোল আর একটা হচ্ছে HTML5 কনসোল, এটাকে আইডেন্টিফাই করার জন্য HTML-1। আচ্ছা, এখন আমি যদি লাইক এখানে দেখেন ডিসকভার টপোলজি, মানে টপোলজি ডিসকভার করতে চাইছি সিসিএনপি এন্টারপ্রাইজ। আমাদের এখানে সিসিএনপি এন্টারপ্রাইজ নামে হচ্ছে একটা টপোলজি এখানে দেওয়া আছে কাজের সুবিধার জন্য। এখানে এই যে সিসিএনপি এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আমার ল্যাব। আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমার ল্যাব, এটা হচ্ছে আমার ল্যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমার ল্যাব আর কি। হ্যাঁ, আমরা তো চাইলে কি করতে পারি, এটাতে ক্লিক করে স্টার্ট করতে পারি, এটা ম্যানুয়াল। হ্যাঁ, আবার এটা রাইট ক্লিক করে স্টার্ট করতে পারি, দিস ইজ ম্যানুয়াল। হ্যাঁ, কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি এই কাজগুলো করব না, আমরা করব হচ্ছে এই পোস্ট ম্যানের থ্রোতে করবো। হ্যাঁ, পোস্ট ম্যানের থ্রোতে করবো। এখন যখন আমি এটাকে সেন্ড করতেছি কি বলতেছি, এই আইপি এপিআই ল্যাব সিসিএনপি এন্টারপ্রাইজ, এটাকে আমি ডিসকভার করার জন্য সেন্ড করতেছি। তো আমাকে কি বলছে, আনঅথরাইজ, বলছে আনঅথরাইজ, তুমি আসলে অথরাইজ না। এবং আমাকে একটা কোড রিটার্ন করতেছে, সেটা হচ্ছে 512, 512, না সরি 412। তাহলে এখানে 412, এই জায়গায় কভার করেনি 412। তো এখানে আমার 200 হচ্ছে ওকে, 201 যদি হয় তাহলে ক্রিয়েটেড, 400 মানে ব্যাড রিকোয়েস্ট, 401 যদি হয় তাহলে আনঅথরাইজ। আমি কত রিটার্ন পাইছি, 412। এইরকম কোড আছে, এই কোড গুলো দিয়ে আমি বুঝবো যে আমার আসলে এপিআই থ্রোতে যে চেকিংটা আমি করতে চাচ্ছি এটা আসলে সাকসেসফুলি হচ্ছে কিনা। আচ্ছা, এইবার আমরা প্রথমে আসি যে লগ ইন, ইভিএনজি তে লগ ইন করবো। ঠিক আছে, লগ ইনের জন্য আমরা এইচটিটিপি এখানে ব্যবহার করতেছি। এখানেও দেখেন, খেয়াল করেন এই জায়গায় আমরা আসলে বেসিক্যালি এইচটিটিপি ব্যবহার করতেছি। যদি আমরা নোটপ্যাডে এটা নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এইচটিটিপি কিনা। এই যে দেখেন এইচটিটিপি, হ্যাঁ, আমরা এইচটিটিপি ব্যবহার করতেছি। তো এই জন্য আমাদের এইখানে যেটা করতেছি সেটা হচ্ছে http:/, তারপরে এটা আইপি, তারপরে এপিআই অথেন্টিকেশন লগইন। আমরা এই পোস্টম্যানের থ্রুতে কি করব, এই ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবো। তো আমরা এখানে সেন্ড করলাম, আমরা কোড এখানে পাচ্ছি কত, 200, স্ট্যাটাস 200 ইজ ওকে। এবং এখানে সুন্দর করে বলা আছে স্ট্যান্ডার্ড রেসপন্স ফর সাকসেসফুল এইচটিটিপি রিকোয়েস্ট। যদি একটা এইচটিটিপি রিকোয়েস্ট সাকসেসফুল হয়, সেটা গেট হতে পারে অথবা পোস্ট হতে পারে আর কি। হ্যাঁ? যদি সাকসেসফুল হয় তাহলে আমরা হচ্ছে এই এটা রিটার্ন পাবো আর কি। এবং মেসেজ কি বলছে, ইউজার লগড ইন। এখন যদি আমি টপোলজিটাকে ডিসকভার করতে চাই তখন এখানে আনঅথরাইজ আসবে না। হ্যাঁ, তখন আমি ডেটা পাবো, তখন আমি ডেটা পাবো।
দেখেন টপোলজি লোড করা হয়ে গেছে, এবং এই টপোলজিতে কতগুলো নোড আছে, যেমন নোড 3, তারপরে হচ্ছে আহ এগুলো সব নোড 3 থেকে আমাকে এটা দেখাচ্ছে প্রথমে। তারপরে হচ্ছে নোড 4, তারপরে হচ্ছে নোড 5, তারপরে হচ্ছে নোড 9, এইভাবে করে মাল্টি। ঠিক আছে। এখন আমি নোড 3, আমি জানি না আসলে নোড 3 কোনটা। হ্যাঁ, একটা ইন্টারফেস এখানে দেওয়া আছে G0/0 এখন নোড 3টাকে আমি বলতেছি, নোড 3টাকে আমি স্টার্ট করবো সিসএনপি এন্টারপ্রাইজ ডট ইউএনএল নোড 3 স্টার্ট। এখন আমি যখন স্টার্ট করতেছি, এখানে দেখেন সাকসেসফুলি, মানে আমি স্ট্যাটাস কোড পাচ্ছি সাকসেসফুল। এবং এখানে কোনো নোড, এই জায়গায় যখন আমরা ল্যাপটপ অন করছি তখন কোনো নোড অন ছিল না। হ্যাঁ, দেখেন একটা নোড অন হয়ে গেছে। আমি কিন্তু এইখান থেকে ম্যানুয়ালি করি, করছি কোথায় থেকে, এই জায়গা থেকে, পোস্টম্যান দিয়ে। কি অপারেশন এটা? গেট অপারেশন। প্রথমের অপারেশন ছিল হচ্ছে পোস্ট অপারেশন, ঠিক আছে, গেট অপারেশন। আবার ওই নোটটাকে আমি এখন যদি কি করতে চাই, আমি যদি স্টপ করতে চাই, তাহলে আমাকে বলবে আনঅথরাইজ বলবে। কারণ এই ইভিএনজির ক্ষেত্রে মাল্টিপল ইউজার লগ ইন সাপোর্টেড না আর কি। হ্যাঁ, তাহলে পুনরায় আমাকে কি করে নিতে হবে, আবার লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলাম, লগ ইন হলো। দেখেন এখান থেকে আমি লগ আউট হয়ে যাবো। দেখেন লগ আউট হয়ে গেছে, ম্যানুয়াল লগ আউট হয়ে গেছে, এটা দিয়ে লগ ইন হচ্ছে আর কি। হ্যাঁ, আবার এখন যদি আমি স্টপ করতে চাই, এখন আবার ইটস ওয়ার্কিং, এটা কাজ করে। হ্যাঁ, তো এইখানে আমরা কি করতেছি, যে এই এপিআই দ্যাট মিনস হচ্ছে এই পোস্টম্যান কি করতেছে, পোস্টম্যান এইচটিটিপি, এইচটিটিপি থ্রুতে আমার এই ইভিএনজি যে এইচটিটিপি অ্যাপ্লিকেশন, এটাকে মেনটেন করতেছে বা কন্ট্রোল করতেছে আর কি। তো এইখানে আমাদের অন্যান্য যে, যেমন ইউজার ইনফো যদি আমি চাই আর কি, এপিআই অথেন্টিকেশন, এটা হচ্ছে প্রিফিল্ড হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন। জাস্ট ইউআরএল গুলো আমি শেয়ার করে দিব পরে, যে কোন ইউআরএল দিয়ে কিভাবে আউটপুট, এই যে এই ইউআরএলটা আর এখানে সেটিং, এই দুটো আমরা শীট আছে সেটা আমরা শেয়ার করব। এখন যদি লগ আউট করতে চাই, আমি যদি লগ আউট করতে চাই, আমি লগ আউট হয়ে গেলাম। তো লগ আউট হয়েছে কিনা সেটা আমি বুঝবো কি করে? এখন যদি আমি এই স্টার্ট করতে চাই, তখন আমাকে বলবে যে আনঅথরাইজ, আনঅথরাইজ, মানে আমি লগ ইন না। ঠিক আছে, আমি লগ ইন না। আবার তাহলে আমি পুনরায় লগ ইন করে নিলাম, লগড ইন। তারপরে আমি যে কোনো কিছুই আমি এখান থেকে আবার পাবো আর কি। যেমন হচ্ছে ইউজার বা ল্যাব ইনফো, এটা পুরোটাই হচ্ছে কি এপিআই থ্রুতে হচ্ছে। এপিআই এখানে মূলত এইচটিটিপি দিয়ে আসলে কমিউনিকেট করতেছে। তো এখানে যে আমাদের নোড 3 যেটা বললাম, নোড 3 হচ্ছে এখানে কয়টা ইন্টারফেস দেখানো হয়েছে, 0, 1, 2, 3, 1/1, 1/2, এগুলো হচ্ছে এই নোড 3 ইন্টারফেস। আমি যদি এখানে নোড 3 যদি যাই, নোড 3 যেটা এখানে অন হয়েছে, অ্যাডমিন এভি, এই এটা হচ্ছে আমাদের নোড 3। এখানে যে gig 0/1, 1, 2, 3, আমি হচ্ছে ইন্টারফেসের নেমিং দেখে কিন্তু এটা বলতেছি। হ্যাঁ, নেমিং দেখে বলতেছি। আর আরেকটা হচ্ছে আমি যখন ডিসকভার করছিলাম, তখনও কিন্তু এখানে আমার আসছিল আনঅথরাইজ। দ্যাট মিনস আমি যেহেতু ইয়া দিয়ে লগ ইন করছি, গ্রাফিক্যালি লগ ইন করছি, এই জন্য আনঅথরাইজ। ডিসকভার সাকসেস টপোলজি নোড, এই যে নোড 3। তারপরে নোড 3 হচ্ছে এখানে gig 0/0, 0/1। তারপরে নোড 4 হচ্ছে C 0/0/0। তার মানে আমি যদি টপোলজিতে যে এখন দেখি, অ্যাডমিন 0/0/0, এই যে 0/0/0, তার মানে iOS XRP1। ঠিক আছে। তো এইখানে আমাদের, আমি চাইলে কি করতে পারি, এখান থেকে কিন্তু কনফিগারেশন করতে পারি। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে
কনফিগারেশন করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের, মানে এটা দেখানোর উদ্দেশ্যটা ছিল হচ্ছে এইচটিটিপি এর যে ফাংশন, হ্যাঁ, আমরা যে ক্রুড অপারেশন যেটা বললাম আর কি, হ্যাঁ, ক্রিয়েট, তারপরে হচ্ছে রিড, তারপরে আপডেট এবং ডিলিট, এই বিষয়টা এইচটিটিপি কিভাবে কমিউনিকেট করে এবং সে কি কোড গুলো রিটার্ন করে এবং কোন কোড গুলো দিয়ে আসলে আমরা কি বুঝি, এইটা। আর কোনো প্রশ্ন আছে এতটুকুতে? হ্যাঁ, অনেক কিছু মাথার উপর উঠে গেছে হ্যাঁ। এই টপিকটা আর বেশি deep না যাই। বুঝি না। আজকে তো একটু মাথার উপর উঠে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি পোস্টম্যানের এই যে এগুলো আমি দিয়ে দিব নি। এটা ওকে ভাই। ও আচ্ছা, পোস্টম্যানের আরেকটা জিনিস, সেখানে যদি আমরা ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, প্রথমে আপনারা কি করবেন, এই যে অ্যাড ফোল্ডার, ফোল্ডার একটা অ্যাড করে নেবেন, ফোল্ডার অ্যাড করা হইলো, তারপরে এখানে কি করবেন, অ্যাড রিকোয়েস্ট। অ্যাড রিকোয়েস্ট দিয়ে আপনার হচ্ছে এই যে রিকোয়েস্টের এখানে নিউ রিকোয়েস্ট হিসেবে আসলো, এখানে একটা নাম দিয়ে দিলেন। হুম, যেমন ইন্টারফেস স্ট্যাটাস, ঠিক আছে, স্ট্যাটাস। আপনি একটা নাম দিয়ে দিলেন, এখন কি অপারেশন আপনি এখানে প্রেস করতে যাচ্ছেন অপারেশনটা দিলেন, যদি ডিলিট হয় ডিলিট, তারপরে এখানে ইউআরএলটা দিবেন। ঠিক আছে, ইউআরএলটা হচ্ছে, আমি ইউআরএল সম্পর্কে একটা গাইডলাইন দিয়ে দিব, হ্যাঁ, ওকে ভাই। নোট আছে, হ্যাঁ, ল্যাব ম্যানুয়াল আছে, ল্যাব ম্যানুয়ালটা দিয়ে দিবনি, ওইখান থেকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আপাতত যেগুলো এখানে আমি দিছি এগুলো প্র্যাকটিস করলে এই যে এইভাবে ক্রিয়েট করে আর কি। ঠিক আছে, এখানে অপারেশন, আমরা যে অপারেশন দিতে চাই আর কি। এরপরে হচ্ছে সিসকো ডিএনএস সেন্টার এপিআই। ডিএনএস সেন্টার এপিআইটা হচ্ছে এখানে সিসকো ডেভনেট, যেটা আর কি ডেভনেটের ভার্চুয়াল কিছু ল্যাব আছে, ওই ভার্চুয়াল ল্যাবগুলো হচ্ছে নর্মালি নর্মালি হচ্ছে স্টুডেন্টদের জন্য আসলে ফ্রি আর কি, কোনো পেমেন্ট নাই। তো এখানে ওই আমি ইভিএনজি রেসপেক্টে যে অপারেশন গুলো দেখাইলাম, ওরা এই সিসকো ডিএনএ সেন্টারের রেসপেক্টে সেম জিনিসটাই এখানে দেখা, কিন্তু এই জায়গায় ওরা যে এক্সাম্পলটা দিছে, এই এক্সাম্পলটা এখন কোনো কারণে কাজ করে না আর কি। এটাতে প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন এর ডিটেলসটাও এখানে দেওয়া আছে। লগ ইন, ডেভনেট ইউজার, মানে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ডেভনেট ইউজার, পাসওয়ার্ড হচ্ছে লগ ইন হচ্ছে। এখন আমি যদি এটাতে পোস্ট ম্যানে যদি যাই, টোকেন পাওয়ার জন্য এটার নাম তাহলে দিচ্ছি টোকেন। অথরাইজেশন হচ্ছে বেসিক অথেন্টিকেশন, ডেভনেট সিস্টেম 1 2 3, এইচটিটিপি এরর কোড 405, সামহাও কাজ করে না। এটা সমস্যা নাই, আমি ইভেন্টের ক্ষেত্রে যেটা দেখালাম এটা করলেও হবে। 900 অ্যাপ্লিকেশন হচ্ছে ও আরেকটা জিনিস, সিলেক্ট দ্য এইচটিটিপি পোস্ট অপারেশন ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স। পোস্ট অপারেশন বলছে, আচ্ছা,
তারপরে ইনস্ট্রাকশন হচ্ছে আন্ডার দ্য অথরাইজেশন ট্যাব এনশিওর দ্যাট টাইপ ইজ বেসিক অথেন্টিকেশন। অথরাইজেশন ট্যাব, বেসিক অথেন্টিকেশন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি প্লেস করছি। ডেফিনেট ইউজার এবং এটা পাসওয়ার্ড। সিলেক্ট দ্য হেডার্স ট্যাব, এন্টার দ্য কন্টেন্ট টাইপ অ্যাজ দ্য কি। হেডার ট্যাবে যাব। হেডার ট্যাব, কন্টেন্ট টাইপ ইজ দ্য কি, কি ই ওয়াই, কি, এবং content type as the key. Select application or session. Application and session. Content type. Application and session. Setting done. তারপর click the send button by the token. Token API টাকে পাওয়ার জন্য send button। এই যে টোকেন পেয়ে গেছে, ঠিক আছে, কাজ করে। আচ্ছা, কিন্তু আপনাকে আগে লগ ইন হয়ে নিতে হবে, লগ ইন হইতে হবে এই যে। এরপরে আমরা বইয়ে চলে যাচ্ছি। এই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে আমি আবার বলতেছি, প্রথমত যেটা করতে হবে, প্রথমত হচ্ছে এই ইউআরএল এ স্যান্ডবক্স dnac.cisco.com, এটাতে প্রথমে লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করতে হবে হচ্ছে কি দিয়ে, লগ ইন করতে হবে এখানে আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ডেফিনেট ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে এইটা। লগ ইন ডান। লগ ইন কমপ্লিট করার পরে আমার এখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা হচ্ছে আমরা পোস্টম্যান ডাউনলোড করব। পোস্টম্যান ডাউনলোড করে এই জায়গায় আমরা ইউআরএলটাকে কপি করব। কপি করে অপারেশনটাকে পোস্ট সেট করব। তারপরে হচ্ছে পোস্ট সেট করব বললাম। অথরাইজেশন ট্যাবে গিয়ে বেসিক অথেন্টিকেশন সেট করব। অথরাইজেশন ট্যাবে যাব, বেসিক অথেন্টিকেশন সেট করব। ওইখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড আমরা পেস্ট করব, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারপরে হেডার ট্যাবে গিয়ে কন্টেন্ট টাইপ হচ্ছে কি দিব এবং এর ভ্যালু দিব হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন। হেডার অপশনে গিয়ে আমরা এখানে কি এর কাছে কন্টেন্ট টাইপ দিব এবং ভ্যালুর কাছে দিব অ্যাপ্লিকেশন জেসন। একবারে ফুল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, ক্লিক দ্য সেন্ড বাটন, এটা দেওয়ার পরে আমরা সেন্ড বাটনে ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা কি পাবো, এই যে এরকম একটা কি পাবো, টোকেন। এটাকে বলে হচ্ছে টোকেন। এই টোকেনটাকে আমরা হচ্ছে এখন রিজার্ভ করব। টোকেনটাকে রিজার্ভ কপি করলাম। তারপরে আমরা নোটপ্যাডে, নোটপ্যাডে নিলাম, নোটপ্যাড পেস্ট। এরপরে কাজ হচ্ছে টোকেন, কপি দ্য টোকেন ইউ রিসিভড আর্লিয়ার, ক্লিক অন এ নিউ ট্যাব ইন দ্য পোস্টম্যান। তাহলে আমরা এখন কি করব, যে এই ইউআরএল এ যাব। এই ইউআরএলটাতে আমাদের কি কাজের জন্য, HTTP get method content type জেসন। আসলে কি আউটপুট পাবো আমরা একটু দেখি, যে ডিভাইসের ডিটেলস পাবো, নেটওয়ার্ক ডিভাইস। হ্যাঁ, নেটওয়ার্ক ডিভাইস ডিটেলস পাবো। তাহলে এখানে আমরা দিচ্ছি নেটওয়ার্ক ডিভাইস। আর একটা রিকোয়েস্ট তাহলে ক্রিয়েট করি। তাহলে এখানে আমরা গেলাম, আর একটা রিকোয়েস্ট ক্রিয়েট করলাম, অ্যাড করলাম। এই রিকোয়েস্টটা দিচ্ছি নেটওয়ার্ক ডিভাইস, নেট WORK, নেটওয়ার্ক আন্ডারস্কোর ডিভিআইসি, নেটওয়ার্ক ডিভাইস। এইখানে আমাদের মেথডটা থাকবে হচ্ছে গেট। এখানে যেটা ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা করবেন। কপি দ্য রিসিভ ইউআরএল, তাহলে এই ইউআরএলটাকে আমাকে কপি করতে হবে। নিচের দিকে আসি, নেটওয়ার্ক ডিভাইস কপি। আমি এটা একটু নোট প্যাডে নিচ্ছি যাতে লাইন
ঠিক রাখা যায় নেটওয়ার্ক ড্যাশ ডিভাইস, এটাই হওয়ার কথা, নেটওয়ার্ক ড্যাশ ডিভাইস। তারপরে পোস্ট মানে এটা আমরা দিয়ে দিলাম নাম্বার ওয়ান। তাহলে কপি করলাম, ক্লিক অন নিউ ট্যাব ইন দ্য পোস্টম্যান, নিউ ট্যাবে ক্লিক করলাম, নিউ রিকোয়েস্ট হিসেবে নিলাম আর কি। কপি দ্য টোকেন ইউ রিসিভড আর্লিয়ার এন্ড ক্লিক এ নিউ ট্যাব ইন দ্য পোস্টম্যান। তারপরে হচ্ছে ইউআরএল বারে এটা দিলাম, এইচটিটিপি গেট অপারেশন সেট করলাম। তারপরে হচ্ছে সিলেক্ট দ্য হেডার ট্যাব, এন্টার কন্টেন্ট টাইপ অ্যাজ দ্য কি, কন্টেন্ট টাইপ অ্যাজ দ্য কি হিসেবে, এবং অ্যাপ্লিকেশন জেসন। এটা ইতিপূর্বে যেটা ছিল এটা আবার পুনরায় করতেছি। অ্যাপ্লিকেশন জেসন, কপি, অ্যাপ্লিকেশন জেসন। এরপরে হচ্ছে add another key and enter X authentication token, add another key, paste the token is the value। আর একটা কি দিতে বলছে, সরি, আর একটা কি দিতে বলছে, এটা হচ্ছে নাম হবে এক্স অথেন্টিকেশন টোকেন, আর টোকেনের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এইখানে যে টোকেনটা পাইলাম সেটা। তাহলে একটু দেখে নিই, অ্যাজ দ্য ভ্যালু, পেস্ট অ্যাজ দ্য ভ্যালু। ভ্যালুটা হচ্ছে আমাদের হেডার্স। তাহলে এখানে এই কোলন ছাড়া কপি করলাম, কপি করে সরি পোস্টম্যানে আমরা এটা ভ্যালু হিসেবে এই টোকেনটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা সেন্ড করি। আমরা দেখেন রেসপন্স পেয়ে গেছি। হ্যাঁ, এই যে জেসন, জেসনের রেসপন্স আমাকে ব্যাক করতেছে। এই যে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন যখন বলছি, জেসনে দেখেন কি এটা একটা, এটা বেসিক্যালি পাইথনের একটা ডিকশনারি আর কি। হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন শুরু হবে এটাকে আমরা ডিকশনারি বলি। ডিকশনারির এটা হচ্ছে আমাদের কি, এবং কি এর এটা হচ্ছে ভ্যালু। যখন থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। তো এটা হচ্ছে একটা ডিকশনারির ভিতরে একটা লিস্ট, লিস্টের ভিতরে আবার একটা ডিকশনারি। ডিকশনারিতে কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এবং কি এর একটা ভ্যালু দেওয়া আছে। যেমন এখানে আমরা নেটওয়ার্ক ডিভাইস, এখানে কি কি নেটওয়ার্ক ডিভাইস, যে ল্যাবটা আমরা অ্যাক্সেস করতেছি এখানে কি কি নেটওয়ার্ক ডিভাইস এখানে ব্যবহার করা হয়েছে তার ডিটেলস। ঠিক আছে, তার ডিটেলসটা হচ্ছে এখানে আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা আমরা করতে পারছি সিসকো ডিএনএস সেন্টার কন্ট্রোলার এপিআই থেকে, এবং এখানে আমাদের ওই যে রিটার্ন কোড দেখেন 200। ওকে, এবং এটা এত সময় নিছে আর কি আমার পিসিতে দেখানোর জন্য। ওকে, এখন টোকেনের ব্যাপারটা হচ্ছে যে আপনি রিকোয়েস্ট করলে এক ধরনের টোকেন আসবে, আর একজন রিকোয়েস্ট করলে আরেক ধরনের টোকেন আসবে। হ্যাঁ, এটা ভ্যারিয়েশন হতে পারে। ঠিক এই আউটপুটটাই আমরা এখান থেকে দেখতেছি, যেটা এখানে শেয়ার করা হচ্ছে। তাহলে এটা তো করতে পারবো আমরা, তাই না? পোস্টম্যান দিয়ে চেক করতে পারবো না এপিআই, ডেভনেট এপিআই এটা কাজ করতেছে কিনা? পারবো তো নাকি? জি ভাই, আর নেটওয়ার্ক ইনশাআল্লাহ ট্রাই ডিভাইস, করব। হ্যাঁ নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে আমি যদি কম বেশি করতে চাই আর কি, হ্যাঁ সেটা কম বেশি এখানে বলতে পারি অফসেট দিয়ে সিসকো ভি ম্যানেজ এপিআই। ওটা তো ডেভনেটের ক্ষেত্রে গেল বা ডিন্যাক এর ক্ষেত্রে গেল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, যেটা সেটা হচ্ছে ভি ম্যানেজ এপিআই, যেটা এইচডি ওয়ান এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ভি ম্যানেজ। তো ভি ম্যানেজের ক্ষেত্রে এখানে আমাদের যে এইচটিটিপির যে ফাংশন গুলো ওখানকার মতো এখানে আসলে অনুরূপ। হ্যাঁ, খুব একটা ডিফারেন্স নাই আর কি, মানে ডিফারেন্স নাই, খুব একটা ডিফারেন্স মানে আসলে ডিফারেন্স নাই। অনুরূপ ভাবে আপনি এই যে যে ইউআরএল আছে ইউআরএল এ ক্লিক করে লগ ইন করবেন, লগ ইন করে পোস্ট পোস্টম্যানে যে প্রসেস গুলো দেওয়া আছে, যেমন যে এই ইউআরএল দিতে হবে, তারপরে ওই যে এখানে যেভাবে দেওয়া আছে এগুলো দিয়ে আপনি এই আউটপুট গুলো রিটার্ন হিসেবে পাবেন। একই, এটা আমি করতেছি না, এখানে দেওয়াই আছে অবশ্য।
আচ্ছা, একটা প্র্যাকটিস করলেই হবে, তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে আর কি। এটা কমিউনিকেট করতেছে কিনা, জেসন দিয়ে হচ্ছে কিনা। ওকে, তাহলে এবার আমরা ডাটা মডেলস এন্ড সাপোর্টিং প্রোটোকলস। আমরা ডাটা মডেলস, আমাদের যে এখানে ব্যাকএন্ড, কে কমিউনিকেট করতেছে ব্যাকএন্ড? এখানে ব্যাকএন্ড কমিউনিকেট করতেছে মূলত হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যান কমিউনিকেট করতেছে কার সাথে? স্যান্ডবক্সের সাথে। এবং এখানে প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস এর থ্রুতে সে কমিউনিকেট করতেছে বেসড অন টোকেন। বেসড অন টোকেন এবং অথেন্টিকেশন, দুইটাই আর কি, দুইটা থ্রুতে সে কমিউনিকেট করতেছে। তো এখানে আমাদের ডাটা মডেলিং যেটা বলা হচ্ছে যে, আহ, আমরা যখন ওই যে যেটা আমরা কমিউনিকেট করতেছি, এখানে আমরা কি হিসেবে পাচ্ছি? ডাটাটাকে জেসন হিসেবে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এই ফরম্যাটে পাচ্ছি। আমরা এটাকে যদি এক্সএমএল হিসেবে নিতে চাই, সেটাও আমরা কিন্তু পেতে পারি আর কি। আচ্ছা, এখন ডাটা মডেলিং এর ক্ষেত্রে ইয়াং মডেলিং ল্যাঙ্গুয়েজটাকে বেশি ব্যবহার করা হয়। এটা আলাদা নেক্সট জেনারেশন মডেলিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর নেটওয়ার্ক ডিভাইসের সাথে আমরা যখন কমিউনিকেট করি, নেটওয়ার্ক ডিভাইসের সাথে যখন কমিউনিকেট করি, এখানে পোস্টম্যান কিভাবে কমিউনিকেট করতেছে? পোস্টম্যান যে এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে, কিভাবে কমিউনিকেট করতেছে? এইচটিটিপিএস অথবা এইচটিটিপি। হ্যাঁ, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রুতে কমিউনিকেট করতেছে। আচ্ছা, এখন আমরা এসএনএমপি থ্রুতেও তো কমিউনিকেট করতে পারি একটা ডিভাইসের সাথে। এসএনএমপি থ্রুতে আমরা ডাটা পুল করি, যেমন ক্যাকটি, এমআরটিসি, এগুলো তো এসএনএমপি থ্রুতেই আমরা পাই, তাই না? আবার এটা নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল বা নেটকনফ দিয়েও কিন্তু আমরা এই তথ্যগুলো পেতে পারি ডিভাইসে। নেটকনফ, আরটা আছে হচ্ছে রেস্ট কন। তাহলে আমরা একটু দেখবো যে ইয়াং ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ, নেটকনফ কি জিনিস, রেস্ট কনফ কি জিনিস। এখানে ইয়াং ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে মূলত হচ্ছে আহ, আমরা যে এসএনএমপি টা ব্যবহার করে থাকি, এসএনএমপি মূলত হচ্ছে গ্রাফিক্যাল কিছু ভিউ এর জন্য আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, নর্মালি কনফিগারেশন রেসপেক্টে এসএনএমপি খুব কমই ব্যবহার করা হয়, খুব কম। বাট এসএনএমপি থ্রুতে কিন্তু কনফিগারেশন সিনট্যাক্স পাঠানো যায়, করা যায়, কনফিগারেশন করা যায়। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ইয়াং মডেল এক্সাম্পলটা হচ্ছে এরকম যে, মনে করেন যখন এসএনএপি থ্রুতে আমরা কমিউনিকেট করি বা যদি কোনো কিছু কনফিগারেশন করি, সেটা ওইটাকে অবজেক্ট হিসেবে নেয়। আর এইখানে ইয়াং মডেল যখন আমরা এটা কি করব, তখন সে হচ্ছে কি যে হায়ারার্কিক্যাল যে কনসেপ্ট, যেমন এরকম যদি চিন্তা করি যে প্রোটোকলের ভিতরে আবার কি থাকে, মাল্টিপল প্রোটোকল থাকে, লাইক বিজিপি, ওএসপিএফ। আবার ওএসপিএফ এর ভিতরে আসলাম বা বিজিপির ভিতরে আসলাম, বিজিপির ভিতরে গিয়ে আবার দেখা যাচ্ছে যে কি মাল্টিপল নেই, বা সেটা আবার দুইটা ভাগ হতে পারে, আইবিজিপি, ইবিজিপি, আবার মাল্টিপল ফ্যামিলি হতে পারে। হ্যাঁ, আইপিভি 4, আইপিভি 6। হ্যাঁ, একটার ভিতরে আবার সাব। তো ওই ইয়াতে, মানে এই যে, মানে হায়ারার্কিক্যাল যে গঠন আর কি, এই হায়ারার্কিক্যাল গঠনটা হচ্ছে ইয়াং মডেলটা ফলো। হ্যাঁ, ইয়াং মডেলটা এই হায়ারার্কিক্যাল গঠনটা ফলো। এখানে কিরকম নেটকনফ, নেটকনফটা হচ্ছে আম, এটা মূলত কনফিগারেশনের রেসপেক্টে আমরা যে সিএলআই দিয়ে কনফিগার করি। তো নেটকনফ দিয়েও আমরা কি করতে পারি, ডিভাইসে কনফিগারেশন করতে পারি, আবার হচ্ছে আমরা ডাটাও নিতে পারি এই নেটকনফ এর মাধ্যমে। তো নেটকনফ হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে RFC 4741 এবং RFC 6241, এটা বলা আছে যে এটা হচ্ছে দ্যাট ইউজেস দ্য ইয়াং ডাটা মডেলস টু কমিউনিকেট উইথ দ্য ভেরিয়াস ডিভাইসেস অন দ্য নেটওয়ার্ক। তাহলে এই নেটকনফটা ব্যবহার করা হয় হচ্ছে নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আছে বা নেটওয়ার্ক ডিভাইস গুলোর সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহার করা। কমিউনিকেট করার জন্য যে ডেটা মডেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইয়াং। নেটওয়ার্ক রানস ওভার এসএসএইচ। এটা আসলে বেসিক্যালি ডিফল্ট এসএসএইচ এর থ্রুতে রান করতে পারে। তো এটা যদি এসএসএইচ এর উপরে রান না করে ডিফারেন্ট কোনো পোর্টে রান করাতে চাই, সেটা আমি করাতে পারি। তো এখানে নেটকম রানস ওভার এসএসএইচ
যেটা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। সাম অফ দ্য কি ডিফারেন্স বিটুইন এসএনএপি এবং নেটকম, মানে এই এসএনএপি এবং নেটকম্পের ভিতরে আবার কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স ইজ দ্যান এসএনএমপি ক্যান ডিস্টিংগুইশ বিটুইন কনফিগারেশন ডাটা এবং অপারেশনাল ডাটা। এসএনএমপি মূলত কনফিগারেশন এবং অপারেশনাল ডাটাটাকে আলাদাভাবে বুঝে না, কিন্তু নেটকম্প এটা পারে। তার মানে আমি কনফিগারেশন ডাটা এবং হচ্ছে অপারেশনাল ডাটা, দুইটা ডাটাকে আমি নেটকম দিয়ে হ্যান্ডেল করতে পারি। তো এটার ডিটেলস যদি ডিফারেন্স আমরা দেখতে চাই, ডিটেলস ডিফারেন্সটা আমরা নিচের দিকে এই বই থেকে দেখাই। এসএনএমপি এবং নেট, এখানে রিসোর্সের ক্ষেত্রে যেটা বলছে ও আইডি, এটা সবকিছু এসএনএমপি যেটা হয় ও আইডি দিয়ে বেজে, ও আইডি উপরে বেস করে করে, আর নেটকমটা হচ্ছে পাথস। আমাদের যেমন উইন্ডোজ বা লিনাক্স এর ক্ষেত্রে যেমন একটা পাথ থাকে, ওই পাথের রেসপেক্টে করে। ডাটা মডেল ডিফাইন্ড ইন এমআইবি, এমআইবি তে ডিফাইন করা থাকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেজে ডিফাইন করা থাকে। আর এখানে নেটকনফের ক্ষেত্রে ইয়াংটা হচ্ছে কোর মডেল হিসেবে ব্যবহার করা হয়। ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসএমআই, আর এখানে হচ্ছে ইয়াং ব্যবহার করা হয়। ম্যানেজমেন্ট অপারেশন হচ্ছে এসএনএমপি, এটা হচ্ছে নেটকন। এনকোডিং হচ্ছে বার, আর এখানে এনকোডিংটা হচ্ছে এক্সএমএল অথবা জেসন। এইটার সুবিধা হচ্ছে এই এক্সএমএল আবার জেসন, এক্সএমএল জেসন এই দুইটা আবার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার বুঝে। জেসন জেসন আমি কোনো যদি জেসন ডাটা পাইথনের কাছে পাঠাই, সে পাইথন কিন্তু বুঝতে পারবে যে আসলে আমাকে কি পাঠানো হচ্ছে। এটাই হচ্ছে বড় সুবিধা, এটাই হচ্ছে বড় সুবিধা। এই সুবিধার কারণেই আমি কি করতে পারছি, একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন থেকে আমি নেটকনফের থ্রুতে একটা ডিভাইসকে ইজিলি কমিউনিকেট করতে পারছি, যেখানে এসএনএমপি থ্রুতে আমার জন্য কঠিন হয়ে যাবে। ট্রান্সপোর্ট স্ট্যাক এটা হচ্ছে ইউডিপি, এবং নেটকমটা হচ্ছে এসএসআইস, এর থ্রুতে যেহেতু কমিউনিকেট করে, দ্যাট মানে এটা হচ্ছে আরো বেশি সিকিউর। তো এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্স এসএনএপি এবং নেট কনফের ক্ষেত্রে। তো এখানে এই ডিফারেন্সটাকে কেন নিয়ে আসা হয়েছে, তো আমরা যেহেতু অটোমেশনের পার্সপেক্টিভে কথা বলতেছি, আমরা ডিভাইসকে অটোমেট করব, আমরা একটা অ্যাপ্লিকেশন বা একটা গ্রাফিক্যাল উইন্ডো থেকে আমরা এই মাল্টিপল ডিভাইসকে মেনটেন করব বা কনফিগার করব, তাকে কি করতে হবে, এই মাল্টিপল ডিভাইসে যখন আমি কনফিগারেশন পুশ করব, সেই কনফিগারেশন গুলো আমার অ্যাপ্লিকেশন কি বলতেছে, জেসন ডাটা সে রিড করতে পারে। আর জেসন ডাটা হচ্ছে আমি যদি ডিভাইসকে পাঠাই, ডিভাইস যদি এই জেসন ডাটাকে যদি রিড করতে পারে এবং ওই অনুযায়ী যদি এটাকে এক্সিকিউট করতে পারে, দ্যাট উইল বি পারফেক্ট। তখন কি হবে, তখন হচ্ছে আমরা এই দুইটা ডিভাইসের ভিতরে কমিউনিকেট করতে পারবো ইজি, এবং দুইটা ডিভাইস, একটা নেটওয়ার্ক ডিভাইস একটা সার্ভার, দুইটাই হচ্ছে পাইথন বুঝে। তো আমি এখানে পাইথনে যে স্ক্রিপ্টিংটা করব, ওই স্ক্রিপ্টিংটা আমি যদি জেসন দিয়ে আমি আমার নেটওয়ার্ক ডিভাইসে পাঠাইতে পারি, তাহলে ওই আপনার যে গাইডলাইন বা ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ডিভাইসটা কনফিগারেশন হবে। এই হচ্ছে মূল কনসেপ্ট আর কি, যে নেট কনফের ক্ষেত্রে জাস্ট নেট কর্পের যে ডাটাগুলো যখন আমরা রিট্রিভ করে আমরা যে ফরম্যাটে এই নেট কর্পের এলিমেন্ট গুলোকে দেখি, এলিমেন্ট গুলো হচ্ছে আসলে এখানে ওই যে এইচটিএমএল এর যে ট্যাগ আর কি, হ্যাঁ, ওই ট্যাগের রেসপেক্টে ও এখানে এভাবে শো করে। যেমন এখানে দেখাচ্ছে রিমোট প্রসিডিউর কল আর কি, এটার একটা রিপ্লাই, এখানে কি হয়েছে, স্টার্ট হয়েছে, এটা হচ্ছে কি এন্ড হয়েছে, একটু ডিফারেন্স আছে, স্টার্ট হয়েছে এন্ড হয়েছে। এই যে এখানে দেখেন স্টার্ট, এটা এটা আরপিসি রিপ্লাই, তারপরে ডেটা, এই যে ডেটা শেষ হয়েছে, তারপরে টপ শেষ হয়েছে, ইউজার শেষ হয়েছে, তারপরে ইউজার হচ্ছে কি ডেভ, তারপরে আরেকটা ইউজার রাফায়েল, আরেকটা ইউজার ট্রিক। এই হচ্ছে মাল্টিপল ইউজার, জাস্ট বোঝানোর জন্য। ওকে, শপিং লিস্ট এক্সাম্পল, এটা ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন নেট কনফিগ থ্রুতে আমাদের ইয়াং ডাটা মডেলের মাধ্যমে এসে কমিউনিকেট করতেছে ডিভাইসের সাথে। নেট কনফিগ
এগুলো হচ্ছে সিনট্যাক্স আর কি। নেটকনফ, আমরা যে চারটা অপারেশনের কথা বললাম, যে ওই চারটা অপারেশন এখানে মূলত দেওয়া হয়েছে কিন্তু ভিন্নভাবে। গেট মানে হচ্ছে কি কোনো কিছু রিড করা আর কি, হ্যাঁ। গেট কনফিগ মানে কোনো কিছু কনফিগারেশন দেখা, এটাও কিন্তু রিড করাই হইল। এডিট কনফিগ মানে কি আপডেট করা। আর কপি কনফিগ মানে হচ্ছে একটা কনফিগারেশন কপি করে রাখা আর কি। এটাকে আপডেটও বলা যায় না, আবার হতে পারে যে একটা কনফিগ কপি করে আর একটা নতুন একটা কনফিগারেশন দেওয়া, সেটা রিপ্লেসও বলা যেতে পারে। আর একটা হচ্ছে ডিলিট করা। ওই যে আমাদের ফুড অপারেশনের যে বা এইচটিটিপি যে ফাংশন গুলো ছিল, ওই সেম ফাংশন গুলোই বা সেম অপারেশন গুলোই কিন্তু নেট কনফের ক্ষেত্রেও একই। ইন জেনারেল কেসে একই, বাট সিনট্যাক্স গত দিক থেকে একটু ডিফারেন্ট। যেমন আমি যদি কোনো কিছু কনফিগার করতে চাই, তখন এখানে দেখেন রাউটার, আমি ওএসপিএফ কনফিগার করতে চাই, ওএসপিএফ এর আইডি দিলাম, রিডিস্ট্রিবিউট কি করব, রিডিস্ট্রিবিউট কানেক্টেড, হ্যাঁ। তারপরে রিডিস্ট্রিবিউট এটা এটা সেইটা। তারপরে হচ্ছে নেটওয়ার্ক, কি কি নেটওয়ার্ক, এটা এটা নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কের মাস্ক এটা, এবং এরিয়া কি হবে, এরিয়া হচ্ছে এটা হবে, হ্যাঁ। ট্যাগের ভিতরে কনফিগারেশন এখন এইভাবে যাবে। আমরা কনফিগার করছি যেটা, ওই সেম জিনিসটাই ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, এই ফরম্যাটে হচ্ছে আমি কি করব, নেটওয়ার্ক ডিভাইসকে পুশ করব। তাও নেটওয়ার্ক ডিভাইস আমার এই কনফিগারেশনের রেসপেক্টে সে কনফিগার করে। ওকে। আর একটা হচ্ছে রেস্ট কনফ। রেস্ট কনফ হচ্ছে is used to programmatically interface with data defined in young models while also using the data store concept in the netconf. There is a common misconception that RESTconf is meant to replace netconf. এরকম কোনো ব্যাপার না, RESTconf এবং netconf আলাদা আলাদা। But this is not the case. Both are very common methods used for programmability and data manipulation. If in fact RESTconf is the same young model as the netconf Cisco IOSXC. The goal of RESTconf is to provide RESTful API experience while still leveraging the device abstraction capability provided by netconf. RESTconf support the following HTTP methods. তাহলে এখানে রেস্টকনফ বা নেটকনফ দুইটার যে কোনো একটাই আমরা ব্যবহার করতে পারি, তবে নেটকনফ হচ্ছে মোর পপুলার। রেস্টকনফে এখানে এইচটিটিপি যে মেথড গুলো সাপোর্ট করে, গেট, পোস্ট, পুট, ডিলিট, এনা। গেট, পোস্ট, পুট, ডিলিট, আর তো লাগে না। পুট মানে আপডেট, চারটা হলে এনা। সিসকো ডেভনেট, আমরা যে সাইটটাতে লগ ইন আছে, developer.cisco.com, সিসকো ডেভনেট এর রেসপেক্টে আসলে এটাকে ফোকাস করা হয় আর কি। developer.cisco.com, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এটাতে কি কি আছে, এটা তো মানে সম্ভবত থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি। সিসকো ডিএনএস সেন্টার, developer.cisco, developer.cisco ডেভনেটের রেসপেক্ট। এখানে হচ্ছে স্যাম্পল। এর থেকে আরো ডিটেলস পাবেন আর কি, যেহেতু আমি এটা এটাকে অ্যাভয়েড করলাম, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট একটু দেখে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে গিটহাব থেকে শুরু। গিটহাবে আমরা একটা অ্যাকাউন্ট করব, এবং এখানে একটা প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা দেখবো, এবং কিভাবে ভিউ করতে হয়, কিভাবে শেয়ার করতে হয়। নেক্সট ক্লাস।
আজকে ওকে যতটুকু ভাইয়া। আমি দেখাইলাম ততটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। তাহলে নেক্সট ক্লাস আমরা গিটহাব থেকে স্টার্ট করবো এবং আশা ভাই, করি এই ক্লাসের বাইরে একটু কথা বলতাম আর কি ভাইয়া। রেকর্ডিং কি চালুই থাকতো? চালু রাখবো না স্টপ করবো? করেন ভাইয়া, দরকার নেই। ক্লাস আচ্ছা রিলেটেড। স্টপ করবো।